একটা লোক কিছুই জানে না, আমি ধরে নিই যে একজন লোক ইংরেজির কিছুই মানে অও জানে না, ইও জানে না, আমি সে ইংরেজি শিখতে চাই, কীভাবে শিখবে? প্রথমত তাকে আমার ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সটাকে শিখতে হবে। কারণ আমার টেন্সটাকে আমি বলে দেয় যে কোন ধরনের সেন্টেন্সের প্রেক্ষিতে আমাকে কীভাবে একটা ইংরেজি সেন্টেন্স আমি তৈরি করতে পারি। তো আমি 12টা টেন্স সম্পর্কে যদি প্রথমে আইডিয়া রাখি, তো আমার মোটামুটি মানে দেখা যাবে যে 50% ইংরেজিতে আমি কিন্তু মানে কনভার্ট করার সুযোগ তৈরি হচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমার এখানে কিছু, আমাদের ইংরেজি ভাষায় কিন্তু মানে কোনো বাক্য ভার্ব ছাড়া তৈরি হয় না। তো আমার ভার্বের যে আমাদের কিছু স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের একটা লিস্ট আছে, এখানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলের একটা মানে ফরমেশন দেওয়া আছে, আমরা এটা একটু ঘন ঘন দেখতে হবে আমাদের। ঠিক আছে, তো আমি দেখলাম টেন্স এবং আমার স্ট্রং ভার্ব উইক ভার্ব এটা কিন্তু টেন্সকে সাপোর্ট করছে। হ্যাঁ, আমাদের ওই দেখা যায় যে পাস্ট পার্টিসিপল ফর্মগুলো লাগে, পাস্ট ফর্মগুলো লাগে, আমার এগুলো জানতে হবে। এগুলো জানলে আমি দেখবো যে পড়তে বা বুঝতে আমার সুবিধা হবে। নাম্বার থ্রি হলো ভয়েস। ভয়েস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমাদের তো গ্রামাটিক্যাল শেখানো হয়, বাট আমি যখন একটা কন্টেন্ট পড়ি আমি দেখি যে অনেক বাক্য কিন্তু মানে প্যাসিভ ভয়েসে লেখা থাকে, সব কিছু কিন্তু অ্যাক্টিভে লেখা যায় না। তো আমার এই প্যাসিভ ভয়েসটা বুঝতে হবে এবং এইটার বাংলাটা কীরকম হয় আমাকে জানতে হবে। যেমন আমরা বলি যে মাঠে ফুটবল খেলা হচ্ছে, আমি বলছি না যে আমরা খেলছি, আমি বলছি যে মাঠে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য প্লে গ্রাউন্ড। তো এটা কিন্তু একটা প্যাসিভ বাক্য। তো এই ধরনের যে আমার যেমন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, বিদ্যালয়টি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি, কেউ না কেউ প্রতিষ্ঠিত করেছে। তো এই বিষয়গুলো এগুলো কিন্তু প্যাসিভ বাক্যে হয়। দ্য স্কুল ওয়াজ স্টাবলিশড ইন 1999। তো এই ধরনের মানে কিছু বাক্য আমাদের যেগুলো প্যাসিভে হয়, আমার এই ভয়েসটাকে আমার আয়ত্ত রাখতে হবে। আমার গেল আমার টেন্স এবং ভয়েস। এর বাইরে আমাদের কিছু মানে সেন্টেন্সের প্যাটার্ন থাকে। হ্যাঁ, যেমন আমাকে কিছু একটা করতে হবে, খেতে হবে, যেতে হবে, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এই জাতীয় দিয়ে শুরু করি। ঠিক আছে, তো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই যে আমার গ্রামারগুলো আমি শিখেছি ইতিমধ্যে, এই গ্রামারগুলোর আমার অ্যাপ্লিকেশনগুলো নিয়ে একটু কাজ করতে হবে। নাম্বার ফোর হলো প্রিপোজিশন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো বাক্যকে সম্প্রসারণ করার জন্য প্রিপোজিশনের কিন্তু কোনো বিকল্প নাই। তো প্রিপোজিশনগুলোর ব্যবহার বিশেষ করে ইন, অ্যাট, অন, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয়। আমরা এরপরে আমরা কী করবো, রিডিং স্কিল বাড়াতে থাকবো যে এই প্রিপোজিশনগুলো এই রিডিংয়ের মধ্যে কীভাবে ব্যবহার হচ্ছে, আর্টিকেলগুলো কীভাবে ব্যবহার হচ্ছে, কোথায় এ হচ্ছে, কোথায় অ্যান হচ্ছে। ঠিক আছে, সেন্টেন্সের ফরমেশনগুলো তো আমরা জানি, আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল জানি, আমরা অ্যাক্টিভ প্যাসিভ জানি। এখন আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। নাম্বার ফাইভ, আমাকে প্রতিনিয়ত ভোকাবুলারি এনরিচ করতে হবে। এখন ভোকাবুলারি এনরিচ করার জন্য উপায়টা কী? ভোকাবুলারি এনরিচ করার জন্য উপায় হলো আমি বিভিন্ন জনরার আমি মানে রিলেটেড স্টাডি করবো। আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি একটা প্যাসেজ পড়লে ক্লাইমেট রিলেটেড আমি যে টার্মিনোলজিগুলো জানা প্রয়োজন বা যে জার্গনগুলো জানা প্রয়োজন আমি এগুলো জেনে যাচ্ছি। তারপর আমি যদি কালচারাল রিলেটেড কোনো কন্টেন্ট পড়ি, কালচারাল অ্যাফেয়ার্সের যে ধরনের জার্গন বা টার্মিনোলজিগুলো আমার জানা প্রয়োজন আমি কিন্তু জেনে যাচ্ছি। আমার আলাদা করে মানে শুধু ভোকাব পড়ে আমার কিন্তু মানে আমার অ্যাজ এ আমার রিডিং স্কিল কিংবা আমার যে ইংরেজি দক্ষতা সার্বিক উন্নয়ন কিন্তু সম্ভব না। তারপরে আমি যদি মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে কোনো প্যাসেজ পড়ি, আমার মিলিটারি রিলেটেড যে মানে টার্মিনোলজি বা ভোকাবগুলো আমার কিন্তু জানা হচ্ছে। আমি এইভাবে ভোকাবুলারি এনরিচ করার পক্ষে। আমি কখনো মানে সরাসরি একটা জিনিসের মিনিং জানবো, হ্যাঁ, আসলে ওটা থাকবে না। আমি যে একটা ওয়ার্ডের মিনিং জেনে এটা যদি অ্যাপ্লাইটা না দেখি আমি এটা কখনোই আমি এটা ধরে রাখতে পারবো না। ঠিক আছে, তো এই ধরনের কিছু আমাদের ডিকশনারিও আছে। একটা ওয়ার্ড আমরা বাংলায় দেখবো, ইংরেজিতে দেখবো, তার ব্যবহার দেখবো, ওই ওয়ার্ড থেকে যে ওয়ার্ডগুলো পরবর্তীতে কী হচ্ছে, ডেরাইভ হয়েছে, নতুন করে যে ওয়ার্ডগুলো তৈরি হয়, মানে ওইটাকে যদি রুট ওয়ার্ড ধরে, যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ স্লিপ থেকে স্লিপার। হ্যাঁ, তো আমার স্লিপ পড়লে স্লিপার যেন আলাদা করে পড়তে না হয়, এই জন্য আমার স্লিপটা দেখে যেন আমি স্লিপলেসলি একবারে যেন আমি দেখতে পারি, এই জাতীয় ডিকশনারি ব্যবহার করা। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই ধরনের কার্যক্রম। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমি এটা যে মানে আমি মাধ্যমিকে আমি এই জিনিসটা খুব অ্যাপ্লাই করেছিলাম। আমি কিন্তু 6-7 থেকে আমি ইংরেজি নিজে নিজে বানিয়ে লিখি। তো তখন আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম, আমি প্রথম 3 মাস বা 6 মাস আমি একটা টার্গেট নিয়েছিলাম যে আমি চোখের সামনে যা দেখবো সব কিছু ট্রান্সলেশন করা শুরু করবো। আমি না পারলে এই জিনিসটা আমি কেন পাচ্ছি না, কোথায় পাচ্ছি না, এটা আমি আমার যারা সিনিয়র আছে, যারা ভালো পারেন তাদের সঙ্গে আমি কনসাল্ট করতাম ওই সময়ে। আমার তখন থেকে দেখবো যে এই স্কিলটা আমার তৈরি হয়েছে। আমি যেটা করবো, আমি দেখছি যে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি, বা সামওয়ান ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সামওয়ান ইজ ডুইং সামথিং,
or I do something every day. I mean, whatever I am doing, whatever I am seeing, I'm looking at, I just translate them into English. তো এই প্র্যাকটিসটা যদি আমি মানে চালাইতে থাকি মোটামুটি 3 থেকে 4 মাস, আমার মনে হয় যে মানে কোনো কিছুই থাকবে না একটা মানুষের যে সে ইংরেজিতে উপস্থাপন করতে পারবে না। তো দ্যাটস অল ফর মি ফর নাও। আই থিঙ্ক মানে আমরা এটা নিয়ে আরও কাজ করতে পারি ইন ফিউচার। তো আপাতত এই পরামর্শগুলো যদি কেউ মেনে চলতে পারে, আমার মনে হয় যে তার কোনো মানে যে কোনো পরীক্ষা বলেন, যে কোনো উপস্থাপনা বলেন, প্রশ্ন রিটেন স্কিলের ক্ষেত্রে আচ্ছা, প্রথমত আমি যখন এরকম আমার যখন একটা কনফিডেন্স তৈরি হচ্ছে, তখন তো আমি ধীরে ধীরে মানে লেখার স্কিল বাড়াতে থাকবো। আমি যখন পড়বো, তখন আমি যখন লিখতে যাব, আমাদের ইংরেজি যে কোনো মানে জবের পরীক্ষাগুলো হয়, এখানে আসলে মানে মুখস্থ বিদ্যা আসলে খুব কাজে লাগে না। ঠিক আছে, মুখস্থ বিদ্যা কোনো ওই অর্থে খুব একটা কাজে লাগে না। আমার রিডিং স্কিলটাই আমার লেখার মধ্যে অটোমেটিক চলে আসবে। আমাকে রেগুলার পড়তে হবে, নতুন নতুন প্যাসেজ পড়তে হবে, নতুন নতুন পড়তে হবে। পড়ার মাধ্যমে আমার রিডিং স্কিল মানে ডেভেলপ হতে থাকবে। ঠিক আছে, এটা মানে অটোমেশন, মানে এটার জন্য আলাদা কোনো প্রক্রিয়া অবলম্বন করার দরকার নেই। মাঝে মাঝে লেখা যায়, যে আমি একটা জিনিস সম্পর্কে জানি, আমি তো চাই একটু দেখে লিখতে পারি কিনা, দু এক লাইন বলতে পারি কিনা বন্ধু বান্ধবের সঙ্গে দেখি। কথা বলার সময় আমি কিছু বাক্য ব্যবহার করতে থাকি। আমি যখন একটা বিষয় সম্পর্কে 1 লাইন বলতে পারবো, ওই বিষয়ের সঙ্গে আমি 10 লাইন লিখতে পারবো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি 1 লাইন বলতে কিন্তু লেখার সময় আমার 3 লাইন হাতে এসে যাবে। তো ওইটা আমার মানে ইয়েতে রাখতে হবে। এর বাইরে আমার মুভি টুভি দেখতে পারি, এর বাইরে আমরা বিভিন্ন শর্ট ড্রামা আছে, এগুলো ইংরেজিতে দেখতে পারি। এগুলো আমাদের ভোকাবুলারি এবং মানে কোনো সিচুয়েশনকে ইংরেজিতে উপস্থাপন করতে সহযোগিতা করবে। এই হলো বিষয়। আমার মনে হয় এই পদ্ধতিতেই লেখা সম্ভব। আমরা এভাবেই করে আসি। আসলে ওই অর্থে মানে রাইটিং স্কিল নিয়ে যে খুব মানুষ কাজ করতে পারে পড়ার সময় বা এই প্রিপারেশনের সময়, এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, ওই পরীক্ষার সময় দেখা যায় যে নিজের মনসানাটা দেখাইতে হয়। এর আগে আমরা মডেল টেস্ট দিব, কিছু মডেল টেস্ট দিয়ে আমাদের মানে অবস্থান বুঝবো। ঠিক আছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট।